নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবার আগে আরো একবার আপনাদের কৃতজ্ঞতা জানাই। আপনারা যেভাবে আমাকে সহায়তা করছেন, সত্যিই আমি কৃতজ্ঞ। আগামী দিনেও আপনাদের সহায়তা থেকে বঞ্চিত হব না এই আশা করি। আপনারা যে ডিভাইসেই আমার অনুষ্ঠান দেখুন না কেন, সাবস্ক্রাইবার বাটনের পাশে থ্যাঙ্কস বাটন, সেখানে ক্লিক করলেই সুপার থ্যাঙ্কস। আপনাদের সহায়তা আমার কাছে সরাসরি পৌঁছে যাবে। ইডির শীর্ষকর্তা শহরে এসছেন, সঙ্গে ৩ জন আইনজীবী। এই প্রতিবেদন যখন দেখবেন তখন হয়তো বৈঠক চলছে বা বৈঠক শেষ হয়ে গেছে। সিবিআই এর ডিআইজি পদমর্যাদার আধিকারিককে বৈঠকে থাকতে বলা হয়েছে এবং একই সঙ্গে সিআরপিএফ এর উচ্চপদস্থ কর্তাদেরও বৈঠকে থাকতে বলা হয়েছে। আমি কয়েকদিন আগে একটা প্রতিবেদন করেছিলাম যে শহরে এত ইডি আধিকারিক কেন। সেটা আমরা দেখতেই পেলাম যে এক আধিকারিককে বিমানবন্দর এক এক শিল্পকর্তাকে বিমানবন্দর থেকে ইডি গ্রেপ্তার করলো অর্থ পাচার মামলায়। জিএসটি ফাঁকি নিয়ে অভিযান চলছে এবং আরো কোনো অভিযানের পরিকল্পনা আছে কিনা আমি সেই প্রশ্ন তুলেছিলাম। এবং রাজনৈতিক মহলে খবর, এক প্রভাবশালী এয়ার অ্যাপারেন্টের ততোধিক প্রভাবশালী আত্মসহায়ক ২-৩ জন মন্ত্রী ইডির র্যাডারে। সেই এক মন্ত্রীকে তো ১০ বার তলব করা হয়েছিল, তিনি একবার গেছিলেন। লালার ডায়েরিতে সেই মন্ত্রীর নামের অধ্যক্ষরের পাশে ১০ লক্ষ লেখা ছিল, মানে প্রতি মাসে ১০ লক্ষ নাকি লালা দিতেন। যেদিন নির্দেশক শহরে এলেন সেদিনকে সন্ধ্যাবেলা ইডি একটা প্রেস বিজ্ঞপ্তি জারি করে বলল যে এখনো পর্যন্ত নিয়োগ দুর্নীতিতে সর্বমোট ৬৯৮ কোটি টাকা তারা বাজেয়াপ্ত করেছে। মানে এর মধ্যে সম্পত্তি, নগদ, গয়না ফয়না সব মিলিয়ে। আমার প্রশ্ন, লিপস অ্যান্ড বাউন্সে ১৪৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছিল, তার বাজার মূল্য এখন নিশ্চয়ই অনেক। তাহলে লিপস অ্যান্ড বাউন্সের যে সম্পত্তি বাজেয়াপ্ত হয়, সেই সম্পত্তি বাজেয়াপ্ত মুক্ত করার জন্য কি সংস্থার কর্তৃপক্ষ আবেদন জানিয়েছিলেন? আমি জানি না। কেউ জানালে পরে আমি বাধিত হব এবং অবশ্যই আমার প্রতিবেদনে উল্লেখ করব। দেখুন, অমিত শাহ যখন ২০২৫-এর শেষ কয়েকদিন রাজ্যে ছিলেন, সাংবাদিক বৈঠক করেছিলেন। সেই সাংবাদিক বৈঠকে তাকে একজন সাংবাদিক সরাসরি প্রশ্ন করেছিলেন যে প্রভাবশালীদের বিরুদ্ধে ইডি কেন অভিযান করছে না এত প্রমাণ থাকা সত্ত্বেও। অমিত শাহ বলেছিলেন ইডির কাজ করছে, ইডির কাজে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করে না। দেখুন, রাজ্যে যেমন সিআইডি, কেন্দ্রের তেমনি ইডি, সিবিআই, ওগুলো নামেই সাহিত্য শাসিত। আসলে কেন্দ্রীয় সরকারের ইচ্ছা মর্জি অনুযায়ী তাদের কাজ করতে হয়। এই সত্যটা স্বীকার করে নেওয়ার মধ্যে কোনো অপরাধ নেই। তাহলে অমিত শাহের রাজ্য ছাড়া দুরাত্রি থাকার পর ২ সপ্তাহের মধ্যে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে, তাদের দপ্তরে ইডির হানা, মুখ্যমন্ত্রীর পৌঁছে যাওয়া, ফাইল ছিনিয়ে নিয়ে বেরিয়ে যাওয়া, ইডি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া, প্রায় ২০০ ইডি আধিকারিকের কলকাতা এবং আশপাশে অঞ্চলে ঘাঁটি গাড়া, এবং ইডির যিনি অধিকর্তা তিনি তো প্রায় ১.৫ বছর আগে দায়িত্ব নিয়েছেন। তার হঠাৎ করে কলকাতায় আসা, উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করা, এ অনেকগুলো সম্ভাবনার দিগন্ত খুলে দিচ্ছে। প্রথম কথা, আমার ধারণা ইডি কিন্তু এবার ঝাঁপাবে। তারা কিন্তু জালটা গুটিয়ে দিয়েছে। দেখুন, একজনকে আপনি, খুব লোকে বলছে একে গ্রেপ্তার করা হচ্ছে না, ওকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না। কেজরিওয়াল যদি জেলে যেতে পারে, হেমন্ত সোরেন যদি যেতে পারে, তাহলে এয়ার অ্যাপারেন্ট কেন বৈভবের আস্ফালন করছে? এটা কি সেটিং? প্রথম কথা, আপনাকে আদালত গ্রাহ্য প্রমাণ দিতে হবে। আদালত গ্রাহ্য প্রমাণ না দিতে পারলে ইডিরই মুখ পড়বে। তখন ইডিকে সমালোচনায় বিদ্ধ হতে হবে, সুপ্রিম কোর্টে ভৎসনার মুখে পড়বে। তাই আটঘাট বেঁধে ইডি কিন্তু কাজ করছে। আমার মনে হয়
যে যে লুজ এন্ড গুলো ছিল সেই লুজ এন্ড গুলো ইডি এবার ঠিকঠাক করতে পেরেছে। মানে আদালত গ্রাহ্য তথ্য নথি সবকিছু ইডি এখন তাদের কাছে পেয়েছে এবং সেটাকে মূলধন করেই কিন্তু তারা তাদের পরবর্তী পদক্ষেপ নেবে। পরিষ্কার। নইলে ইডির অধিকর্তা ঠিক আছে তার আধিকারিকদের মনোবল বৃদ্ধি করতে আসতে পারেন, যে যে অনগোয়িং এনকোয়ারি গুলো চলছে তার স্টক টেকিং করতে পারেন, আইনজীবীদের আনতে পারেন যে ইডির আধিকারিকদের বিরুদ্ধে অনেক রকম এফআইআর করেছে রাজ্য প্রশাসন, সেগুলো কিভাবে মোকাবিলা করা হবে। সিআরপিএফ এর অধিকর্তাকে ডাকা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য। আগামী দিনে যখন কোন ইডি অভিযানে যাবে তখন আরো নিরাপত্তা আঁটোসাঁটো করার প্রয়োজন থাকবে। সিবিআই এবং ইডি সমন্বয়ের মাধ্যমে কাজ করে, সেই সমন্বয়টাকে আরো বাড়ানো। কিন্তু টাইমিং ইজ ইম্পর্টেন্ট। যে সময় ইডি শীর্ষকর্তা শহরে এসআইআর নিয়ে উত্তেজনা তুঙ্গে, আইপ্যাকের দপ্তরে কিছুদিন আগে রেড হয়েছে, মুখ্যমন্ত্রী গেছিলেন, জীবনকৃষ্ণ সাহা আর প্রসন্ন রায়ের 57.5 কোটি টাকা স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। নিয়োগ দুর্নীতিতে মোট 698 কোটি টাকার সম্পত্তি ইডি অ্যাটাচ করেছে, প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তাহলে এই আবহে ইডির অধিকর্তার শহরে আসা এটা কাকতালীয় নয়, নিশ্চয়ই কোনো বড় পরিকল্পনা আছে। এবং বিভিন্ন সূত্র মাধ্যম মারফত যে খবর পাওয়া যাচ্ছে, বড় পরিকল্পনা হচ্ছে রাঘব বোয়ালদের জালে তোলা। এতদিন তথ্য প্রমাণ জোগাড়ের কাজটা চলছিল, আমার মনে হয় সেগুলো সম্পূর্ণ হয়ে গেছে বা সম্পূর্ণ হওয়ার পথে, এবং কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত পাওয়া গিয়েছে। দেখুন, দ্বিতীয় সর্বোচ্চ প্রভাবশালীর বিরুদ্ধে ব্যবস্থা নিলে রাজ্যের শাসক দল তাণ্ডব করবে। মনে আছে নিজাম প্যালেসে নারদা মামলায় যখন রাজ্যের মন্ত্রীদের সিবিআই গ্রেপ্তার করেছিল, মুখ্যমন্ত্রী চলে গেছিলেন। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই গেছিল, মুখ্যমন্ত্রী চলে গিয়েছিলেন। শেক্সপিয়ার সরণি থানার পুলিশ সিবিআই আধিকারিকদের কার্যত ঘাট ধাক্কা দিয়ে শেক্সপিয়ার সরণি থানায় নিয়ে গিয়েছিল। মুখ্যমন্ত্রী অবস্থান করেছিলেন ধর্মতলায়। এ তো আধিকারিকদের ব্যাপার। যদি দ্বিতীয় সর্বোচ্চ প্রভাবশালীকে বিরুদ্ধে ইডি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে মনস্থির করে, সিরিয়াস ল অ্যান্ড অর্ডার প্রবলেম হবে যাচ্ছে, সিরিয়াস। কারণ ওই দুষ্কৃতীরা তখন নেমে পড়বে মরিয়া হয়ে। তাহলে ইডির আধিকারিকদের জীবনের ঝুঁকি থেকে যাবে। অনেকে বলেন না কেন করছে না সেটিং, তারা বলতেই পারেন এটা তাদের রাজনৈতিক উদ্দেশ্যে বলা, বললেও লাভ হবে না, শূন্য তো শূন্যই থাকবে। প্রশ্ন হচ্ছে নিরাপত্তাটাকে আঁটোসাঁটো করতে হবে যদি এই অভিযান করতে হয়। তার জন্য যা যা করার ইডি সেটা করবে। সেই জন্য সিআরপিএফ এর বড় কর্তাকে ডাকা হয়েছে, আইনজীবীদের পরামর্শ, সিবিআই এর সঙ্গে সমন্বয়, তথ্যের আদান প্রদান। আমার ধারণা, আমি আগেও বলেছিলাম, কেন্দ্রীয় সরকার এই প্রভাবশালীদের বিরুদ্ধে অভিযান করার বিষয়ে সবুজ সংকেত ইডিকে দিয়ে দিয়েছে। এই যে আইপ্যাকের দপ্তরে অভিযান হলো, সেখানে কিন্তু রাজ্যের মানে কর্মরত কোনো আধিকারিক ছিলেন না, দিল্লি থেকে আনা হয়েছিল, অন্য রাজ্য থেকে আনা হয়েছিল। কারণ রাজ্যের আধিকারিকদের যদি আগে থেকে খবর পেতেন, অনেকে বলেন খবরটা ফাঁস হয়ে যেত, তাই বাইরের রাজ্যের আধিকারিকদের দিয়ে এই রেডটা ইডি করিয়েছিল। তাহলে প্রভাবশালীদের বিরুদ্ধে অভিযানের ক্ষেত্রেও কিন্তু সেই একই পন্থা অবলম্বন করতে পারে ইডি। তবে কিছু একটা হবে। এমনি এই আবহে পশ্চিমবঙ্গে দুরাত্রি থাকবেন ইডির অধিকর্তা। এতদিন তিনি আসেননি, এখন এলেন। কয়েকদিন আগে আইপ্যাকের দপ্তরে অভিযান হয়েছে, ইডি সাড়ম্বরে প্রেস রিলিজ দিয়ে বলছে 698 কোটি টাকার সম্পত্তি স্থাবর অস্থাবর নিয়োগ দুর্নীতিতে তারা বাজেয়াপ্ত করেছে। আমার প্রশ্ন, এ প্রশ্ন শুধু আমার নয়, অনেকের হয়ে আমার প্রশ্ন,
লিপস অ্যান্ড বাউন্সের তো প্রচুর সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, সেই সম্পত্তি মুক্ত করার ক্ষেত্রে কি তারা কোনো উদ্যোগ নিয়েছেন আমি জানি না। কাকু জেলে যেতে পারে আর কাকুর বস বৈভবের আস্ফালন করবে, দৃষ্টিকটু লাগে না? একে চ্যালেঞ্জ ওকে চ্যালেঞ্জ। বাংলার মানুষের একটা বড় অংশ চায় তদন্ত খেলা নয়, এবার আসল সত্যটা উন্মোচিত হোক, সুড়ঙ্গের শেষ প্রান্তে যাক, না হলে এই বেয়াদব প্রভাবশালী তার ধমকানি চমকানি কিন্তু বেড়েই চলবে। ধরাকে সরাগে ইতিমধ্যেই করে, যদি দেখে যে সবকিছু করে পার পেয়ে যায়, তার কেশাগ্র কেউ স্পর্শ করে না, তখন সে হাতে মাথা কাটবে। কেন্দ্রীয় সরকারের উচিত এই অরাজকতা থেকে বাংলাকে মুক্ত করার জন্য পদক্ষেপ করা, কোনো রাজনৈতিক প্রতিহিংসার বসে না। এতদিন ধরে তো আমরা খবর পাচ্ছি সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। কাকু 1 ঘন্টার মধ্যে একজনের নাম কোথায় 90 বার উচ্চারণ করেছিলেন, তার কথাও বলা হয়েছে, যদিও তার পুরো পরিচয় ইডি ইচ্ছা করে প্রকাশ করেন। এবারে নিষ্পত্তি চায় বাংলার মানুষ। এই প্রেক্ষিতে ইডির সর্বোচ্চ কর্তার কলকাতা সফর, সিরিজ অফ মিটিং, তার আগে ইডির প্রায় 100 আধিকারিক এই শহরে আসা, আপনি এগুলোকে যোগ করুন, হ্যাঁ, ক্রোনোলজিটাকে ভাবুন, তাহলে অন্তত এই ধারণাটুকু হওয়া আমার মনে হয় যে খুব ভুল নয় যে বড় সড় অভিযানে নামছে ইডি, হয়তো প্রভাবশালীদের জালে তুলতেই। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.